গ্রুপে একটু এসএমএস দেন কেউ। কথা কাব্য আপু ভালো আছেন? মানে ফুললেন আক্তার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ইররেগুলার কেন? ক্লাস মাঝে মাঝে করেন, মাঝে মাঝে করেন না। স্যার আমি একটু অসুস্থ ছিলাম তো এই জন্য। ও আচ্ছা। ওই যে আমাদের উম, আপনাকে অসুস্থতা নিয়ে বলতেছি না। আমাদের ছোটকালে ধরেন জি যে স্যার, বলুন। যখন মানে মানে আমাদের না, গ্রাম অঞ্চলে যারা এই যে ছোট বাচ্চা বা ক্লাস 6, 7, 8-এ পড়ে, তা এদের বাবা মা যদি কখনো মাঠে নিয়ে যায়, তাহলে তারা বলে যে আমার পেট ব্যথা করতেছে, আমার আমি জ্বর, মাথা গরম, তারপর মাথা ব্যথা করতেছে। তা এই যে অজুহাতে কিন্তু ওই মাঠ থেকে কিন্তু তারা কিন্তু চলে আসে। আর সন্তানরা যদি এইরকম কিছু বলে, তাহলে বাবা মা তো আসলে আর
মানে কিছু বলতে পারে না, তাই না? বাবা মা হচ্ছে জি স্যার। সন্তানের অধিক মঙ্গল চায় এবং ভালো সন্তানের কোনো হয় সমস্যা সেজন্য। তারা কিন্তু সহ্য করতে পারে না। সুতরাং অসুস্থ হবেন, সব কিছুই হবে, কিন্তু আপনার যে দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে পরাধীন সেটা মানতে হবে। পরিপূর্ণভাবে পালন করতে হবে। এটা হচ্ছে আপনার সকলের ক্ষেত্রে। এখন তাই সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে আপনারা কি করবেন? একদম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আপনারা পড়ালেখা করবেন। টাকা জীবনে বহু কামাইবেন, ঠিক আছে? জীবন অনেক সময় পাবেন। নিজের নামের আগে একটা আইডেন্টিটি, এটা একটু নেন, পরিশ্রম করেন। এমনিতে তো আইডেন্টিটি আপনার আসবে না, একটু পরিশ্রম করে নেন। যে জিনিসটা আপনি পরিশ্রম করে অর্জন করবেন সেটা ব্যবহার করতেও আপনার অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে আপনাদের। জি স্যার। মানে এটা হচ্ছে আমি সকলের উদ্দেশ্যেই বললাম। আর বারবার পরিশ্রমের চাইতে একবার পরিশ্রম করা অনেক ভালো। অনেক উত্তম। আর আপনাদের মাঝে যে যারা আছেন সবাই তো আর অ্যাডভোকেট হবেন না। এই যে যতজন আছেন আমি আশা করি সবাই হয়ে যাবেন। তারপরেও দেখবেন যে দু একজন হই নেই, অনেক ভালো পারে, অনেকই হচ্ছে, কিন্তু কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গেছে। কিন্তু যার হই নেই আর যার হয়েছে তাদের আনন্দ, যার হয় নেই সে কিন্তু আসলে তার কিন্তু সহ্য করার মতো না। সে কিন্তু সহ্য করতে পারবে না, অধিক কষ্টের সম্মুখীন হইতে হবে। মানে এইটা আপনারা ভাবলে আপনাদের অনেক কষ্ট লাগবে এখনই, যে আপনারা দুই বন্ধু একসাথে পড়ালেখা করতেছেন, এক বন্ধু আপনার অ্যাডভোকেট হয়ে গেছে, আপনি হইতে পারেন নাই। আমার ক্যাম্পাসে ওরা তিন বন্ধু ছিল, একই রুমে থাকতো, একই সাথে খাইতো, মানে একই সাথে যা করবে সব কিছুই একসাথে, নামাজ পড়তে একসাথে, ঘুরতে একসাথে, খাওয়া দাওয়া করতে একসাথে। তাই তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু হচ্ছে আপনার প্রথমবারে বিচারক হয়ে যায়, একজন বন্ধু বিচারক হয়ে যায়, আর দুইজন হইতে পারে নাই। তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে এবং এক একজন এক এক জায়গায় চলে গেছে। হয়তো একজনের প্রতি ভালোবাসা সবই ঠিক আছে, কিন্তু এই যে একসাথে পরিশ্রম করলাম, এই তিনজনের মধ্যে সব থেকে যে মেধাবী সে আপনার হইল না, আরেকজন হয়ে গেছে। এখন তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বটা ওইভাবে আর এখন আর নাই। সুতরাং সবসময় নিজের চিন্তা করবেন, নিজে পাস করার চেষ্টা করবেন। আর এটা করতে হলে আপনার পরিশ্রম করা লাগবে। ভাগ্য বিষয়, কিন্তু ভাগ্যটা আসবে আপনার পরিশ্রম করার পরে। আপনি পরিশ্রম না করে ভাগ্যর জি চিন্তা স্যার। করতে পারবেন না। অবশ্যই স্যার, পরিশ্রম ছাড়া তো কখনো কোনো কিছুই সম্ভবই নেই। জি। আমাদের বিপ্লব ভাই কই গেল? বিপ্লব ভাই তো ছিল। আচ্ছা, এবার আমি চলে যাব, আমরা তো 7 পর্যন্ত বললাম, এবার আমরা চলে যাব 8 নম্বরে, বিধি 8-এ। এখানে বলতেছে উত্তরযুক্ত, এটা আপনারা ব্যারাক্ট আছে না, ব্যারাক্ট থেকে আপনার বিধি 8-এর টাইটেলটা আমাকে বলেন তো, বাংলা থেকে, বাংলা বলেন তো, কার কাছে আছে ব্যারাক্ট? প্রশ্নাবলীর উত্তরে হলফনামা দাখিল। আচ্ছা, এখানে এই 10 দিনের মধ্যে আদালত, 10 দিনের মধ্যে বা আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে হলফনামা সব প্রশ্নমালার উত্তর দিতে হবে। কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। এখানে হচ্ছে আপনার এই 10 দিনের মধ্যে কি করতে হবে তাইলে? আপনার বা আদালত কর্তৃক নির্ধারিত সময়, এখানে দুইটা সময়ের কথা বলা হয়েছে, একটা হচ্ছে আপনার আদালত কর্তৃক নির্ধারিত সময়, আরেকটা হচ্ছে 10 দিন।
তাহলে এখান থেকে কিন্তু আপনার আরেকটা টেকনিক্যাল প্রশ্ন করার মতো। আমি কিন্তু আপনাদের বলেছি যে কঠিন প্রশ্নগুলো আপনার গণ্ডির মধ্য থেকে হবে, কিন্তু আপনার বুঝতে হবে যে কোন ধারা থেকে কঠিন প্রশ্ন হইতে পারে বা টেকনিক্যাল প্রশ্ন হইতে পারে কোন জায়গা থেকে। তো এখানে কিন্তু আরেকটা টেকনিক্যাল প্রশ্ন চলে আসছে। এখন যদি আপনার বলে যে হলফনামা, এই প্রশ্নমালা সহ হলফনামা কত দিনের মধ্যে দাখিল করতে হবে, এখন যদি অপশনে থাকে 10 দিন, আর যদি আরেকটা অপশনে থাকে যদি আপনার আদালত কর্তৃক নির্ধারিত সময়, আর গতে বললো 15 দিন, আর ঘতে দিয়ে দিল ক আর খ, উত্তর কী হবে? ক আর খ হবে। এখানে বলতে 10 দিন অথবা আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে। ঠিক আছে? সো আদালত কর্তৃক নির্ধারিত সময় অথবা 10 দিনের মধ্যে হলফনামা সহ প্রশ্নমালা দাখিল করতে হবে। ওই হলফনামা সহ দাখিল করতে হবে, এটা হচ্ছে নির্দেশাত্মক। তারপর আমি চলে যাবো আদেশ 12-তে। দেখেন, দলিল আবিষ্কারের আবেদনপত্র, অ্যাপ্লিকেশন ফর ডিসকভারি অফ ডকুমেন্ট। এই যে অ্যাপ্লিকেশন ফর ডিসকভারি অফ ডকুমেন্ট, এখানে আপনার বিচারাধীন মোকদ্দমার যে কোনো সময় আদালত উপযুক্ত মনে করলে মোকদ্দমার বিতর্কিত বিষয় সম্পর্কিত যে আছে, এটা হচ্ছে আপনার এখান থেকে শুধুমাত্র 12 যেটা, এটা শুধুমাত্র টাইটেলটা পড়বেন। এই বিধি 12 যেটা, এটা শুধুমাত্র ইংরেজি টাইটেল শোটা এটা পড়বেন, এখান থেকে আর পড়ার দরকার নেই। তারপর আমরা চলে যাব বিধি 15-তে। এখানে বলছে আর্জি জবাব বা শপথনামায় উল্লেখিত দলিলপত্র পরিদর্শন, অপরপক্ষ উক্ত দলিল পরিদর্শন ও নকল নেওয়ার জন্য নোটিশ দিতে পারে। এটা আপনার করার দরকার নাই, জাস্ট একবার রিডিং করবেন 15। আমি কিন্তু আগেই বলেছি আদেশ 11টা আপনার 2 স্টার দিয়ে রাখবেন। এইখান থেকে আমি যে প্রশ্নগুলো আপনি মার্ক করে দিয়েছি, এই প্রশ্নগুলো বেশি করে পড়বেন। এইখান থেকে এই আদেশ 11 থেকে আপনার একটা প্রশ্ন পাবেন। ঠিক আছে? একটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, কিন্তু এটা যেহেতু সংখ্যা এবং আদার্স টেকনিক্যাল প্রশ্ন এখান থেকে বেশি হবে, সুতরাং আপনারা একটু সূক্ষ্মভাবে যদি মনে রাখেন তাহলে এই জায়গার উত্তর আপনারা কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, তারপরে চলে যাবো হচ্ছে আমি আদেশ 17-তে। এখানে বলতেছে যখন নোটিশ দেওয়া হয় তখন পরিদর্শনের সময় কখন কোথায় দলিল পরিদর্শন করানো হবে তা 10 দিনের মধ্যে জানাবে। এই যে আপনার এখানে বিধি 17-তে বলতেছে যে কখন কোথায় দলিল পরিদর্শন করানো হবে তা কত দিনের মধ্যে জানাবে, কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে, ঠিক আছে? এখন এই যে আদেশ যেটা আপনার বিধি 11-তে 21-এ চলে যান, এখানে বলতেছে আদেশ অমান্যকরণ। দেখেন, যদি মামলার কোনো পক্ষ প্রশ্নমালার উত্তর প্রদানে ব্যর্থ হয়, দলিল প্রকাশে ব্যর্থ হয়, দলিল পরিবর্তনে ব্যর্থ হয়, তখন বাদীর মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারবে বা বিবাদীর আত্মপক্ষ সমর্থনের আদেশ বাতিলের আদেশ দিতে পারবেন। এখন এই যে বিধি যে আপনার 21 আছে, 21টাতে আপনারা 3 স্টার দিয়ে রাখবেন। এই বিধি 21টাতে আপনারা কী করবেন? 3 স্টার দিয়ে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার কী করতে পারবে? আপনার বাদীর যে আপনার মোকদ্দমা আছে, মোকদ্দমা খারিজ করে দিতে পারবেন। আর বিবাদীর ক্ষেত্রে আপনার আত্মপক্ষ সমর্থনের অধিকার কী হবে? বাতিলের আদেশ দিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনাদের আমি এইখান থেকে একটা টেকনিক আমি শিখাই দিব। এই আদেশ 11-র আমি একটা টেকনিক শেখাই দেবো, যে টেকনিকের মাধ্যমে আপনারা আদেশ 11-র যত ধরনের সংখ্যাবাচক প্রশ্ন আছে সবগুলোর উত্তর আপনারা করতে পারবেন। আপনাদের সবগুলো মনে রাখার দরকার নাই বা সবগুলো পড়ার দরকার নাই। এখন এই যে প্রশ্নমালা দাখিল এবং আপনার আবিষ্কার যেটা আছে, এটা হচ্ছে আপনার আদেশ 11-র আপনার শুধুমাত্র এই বিধি 2-এর সংখ্যাটা মনে রাখবেন, আরেকটা হচ্ছে বিধি 7-এরটা মনে রাখবেন। আর বাকি সকল ক্ষেত্রে সময় হচ্ছে 10 দিন। বাকি সকল ক্ষেত্রে সময় হচ্ছে 10 দিন। এখন আদেশ 11-র বিধি 2-এ হচ্ছে আপনার এই বিচারক কর্তৃক আপনার কি করবেন? নির্ধারণ করে দিবেন হচ্ছে আপনার কত দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন? 14 দিনের মধ্যে। আর হলো এই প্রশ্নমালা হচ্ছে কর্তন করবেন কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। বিধি কত? 7 বিধিতে 7 দিনের মধ্যে কর্তন করবেন। এভাবে সিস্টেম করে পড়বেন, সুর করে সুন্দর করে টেকনিক্যালি পড়বেন। তাহলে এই 2টা ক্ষেত্র ব্যতীত বাকি যতগুলো ক্ষেত্র আছে, যতগুলো সময় আছে, সংখ্যা আছে, সব হচ্ছে কতদিন? 10 দিনের মধ্যে। কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। ঠিক আছে? তাহলে আপনার একদম ইজিলি কিন্তু আপনারা কি করলেন?
এই পুরো আপনার আদেশ 11-র যতগুলো সংখ্যা আছে সবগুলো কিন্তু মুখস্থ হয়ে গেল, আর আপনাদের কিন্তু পড়া লাগবে না। ঠিক আছে, এই পড়ালেখাটা হচ্ছে আপনার টেকনিক অ্যাপ্লাই করতে হবে, টেকনিক অ্যাপ্লাই করে আপনারা মুখস্থ করবেন, পড়ালেখা নিয়ে গবেষণা করবেন, পড়ালেখাকে ছোট করে ফেলবেন। আমি একটা কথা বলি আপনাদের, আমি যখন জুডিশিয়ারিতে ভাইভাতে যাই, ভাইভাত দিছি 2বার, তা যখন আপনি ধরেন যে জুডিশিয়ারি ভাইভাতে যাই, তার আগে আমি যখন সিআরপিসি পড়ি, মানে ফৌজদারি কার্যবিধি 1898, এই আইনটা যখন আমি পড়ি, তখন হচ্ছে আমার প্রথমবার পড়তে সময় লাগছিল 30 থেকে 35 দিন মতো, সময় লাগছিল 30 থেকে 35 দিন মতো। আমি তো ধরেন একবারে মানে শিখে তারপরে যাইতাম, আর একবার শিখলে পারে সেটা আমি কখনো আর ভুলতাম না। তো একবারে শিখে গেলাম, ওই শিখতে আমার টাইম লাগলো কতদিন, 30 থেকে 35 দিন মতো। তখন আমি স্টুডেন্ট ছিলাম, 3rd ইয়ারে পড়তাম। তারপরে গিয়ে ওই সিআরপিসি পড়তে আমার সময় লাগতো কতদিন জানেন, 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিনের মধ্যে আমি সিআরপিসি আমি পড়ে ফেলতে পারতাম, বা আমার মোটামুটি একদম পুরো সিআরপিসি কভার হয়ে যেত। তারপরে কিছুদিন পর থেকে আমি যখন আবার রিভাইজ দিলাম ফৌজদারি কার্যবিধি, তখন আমার সময় লাগে দেখেছি 2 থেকে 3 ঘন্টা। পুরো ফৌজদারি কার্যবিধি আমার একবার পড়তে সময় লাগতো 2 থেকে 3 ঘন্টা। তারপরে গিয়ে আবার যখন আমি এসে গেলাম, তখন দেখি আমার সময় লাগতেছে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট পুরো ফৌজদারি কার্যবিধি পড়তে। সুতরাং আপনারা টাইমকে শর্ট করে ফেলবেন। কিভাবে করবেন, আপনি যে জিনিসটা আপনার চোখের সামনে আসতেছে, চোখের সামনে আসলে পারে ওইটা আপনার কি আছে, ওই পাতাতে কি আছে, ওই ধারাতে কি আছে, আপনি যদি সবই জেনে যান তাহলে তো আপনার সময় লাগার কথা না। আপনি একটা ধারা যখন আপনার মনে আসতেছে, এই ধারার মধ্যে কি কি আছে, আপনি যদি সব যদি জেনে যান তাহলে আপনার সময় লাগবে পড়তে, লাগবে না। এই আদেশ আপনার এই 11 আপনি যদি মোটামুটি এইভাবে টেকনিক্যালি যদি পড়েন, তাহলে আপনার পড়তে সময় লাগবে কতদিন, 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে, বা ধরেন 5 মিনিটই ধরলাম। সুতরাং পড়াগুলোকে সংক্ষেপ করে ফেলবেন। হ্যাঁ, তাহলে আমরা চলে গেলাম আদেশ 11 কমপ্লিট হয়ে গেল আমাদের। এখানে আমরা চলে যাব হচ্ছে আদেশ 12-তে। এখানে বলতেছে স্বীকারোক্তি, অ্যাডমিশন, স্বীকারোক্তি বা অ্যাডমিশন। এখন ধরেন আমরা বিধি 1-এ চলে যাব। এখানে বলতেছে হচ্ছে নোটিশ টু অ্যাডমিশন অফ কেস, মামলা স্বীকারের নোটিশ। দেখেন, পক্ষকার মামলার সম্পূর্ণ আংশিক অঙ্গ স্বীকারের জন্য নোটিশ দিতে পারবেন, শুধুমাত্র টাইটেল পড়বেন। তারপরে বিধি 2-এ চলে যাব, নোটিশ টু অ্যাডমিট ডকুমেন্ট, দলিল স্বীকারের নোটিশ। আমরা 1-এ পাইলাম হচ্ছে মামলা স্বীকারের নোটিশ, 2-এ পাইলাম হচ্ছে দলিল স্বীকারের নোটিশ। এখন ধরেন যে আহ, ন্যায়সঙ্গত কে কিছুজন বলছিলেন মনে হচ্ছে, ন্যায়সঙ্গত ব্যতিক্রম ছাড়া কোনো পক্ষ অন্য কোনো পক্ষকে নোটিশ প্রদানের পর 15 দিনের মধ্যে দলিল স্বীকারের আহ্বান জানাতে পারবেন। কত দিনের মধ্যে, 15 দিনের মধ্যে। এখন হচ্ছে আপনার কথা যে আদেশ 10-এ কি আছে, আদেশ 11-তে কি আছে, আর আদেশ 12-তে কি আছে। এই 10, 11, 12 দুইটা আদেশে হচ্ছে আপনার 2 স্টার দিয়ে দিয়ে রাখবেন। এই দুইটা আদেশ, এই 3টা আদেশ থেকে আপনারা 2 বা 3টা প্রশ্ন মধ্যে আপনারা মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবেন এখান থেকে। তারপর দেখেন, কোনো পক্ষ অন্য কোনো পক্ষকে নোটিশ প্রদানের পর 15 দিনের মধ্যে দলিল স্বীকারের আহ্বান জানাতে পারবেন। তাহলে দলিল স্বীকার হবে কত দিনের মধ্যে, 15 দিনের মধ্যে। আর মামলা স্বীকারের কোনো সময় নাই, মামলা স্বীকারের কোনো সময় নাই। ঠিক আছে, তারপর আমরা চলে যাব আদেশ হতে 4-এ, সরি বিধি 4-এ, তথ্যসমূহ স্বীকারের জন্য নোটিশ। দেখেন, শুনানির জন্য নির্ধারিত দিনের বা স্বীকৃতি সংশোধন অথবা প্রত্যাহারের অনুমতি আদালতে দিতে পারে। এখন পূর্বের এখানে একটা দাগ দিয়ে রাখবেন, পূর্বের 9 দিনের মধ্যে ঘটনা স্বীকার করার জন্য নোটিশ প্রদান করতে পারবেন। নোটিশ জারি 6 দিনের মধ্যে বা আপনার 6 দিনের মধ্যে মঞ্জুর হতে পারে, এমন সময়ের মধ্যে স্বীকার করতে হবে। অস্বীকার করলে খরচার জন্য দায়ী হবেন। এখন ধরেন আমরা এখানে পাইলাম কয়টা বিষয়, 2টা বিষয় পাইলাম। একটা হচ্ছে আপনার পূর্বের 9 দিনের মধ্যে কি হবে, তথ্য স্বীকারের নোটিশ দিবেন। এইখানে কিন্তু আপনার একটা টেকনিক্যাল এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে
এই দলিল স্বীকার করবেন 15 দিনের মধ্যে, দলিল স্বীকারের নোটিশ দিবেন, তথ্য স্বীকারের নোটিশ দিবেন হচ্ছে পূর্বের 15 দিনের পূর্বের 9 দিনের মধ্যে। পূর্বেকার পূর্বের 9 দিনের মধ্যে ঘটনা স্বীকার করার জন্য নোটিশ প্রদান করবেন। এখন পূর্বেকার বলতে কিসের পূর্বেকার, কি এগুলো ধরার দরকার নাই, শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে তথ্য স্বীকারের ক্ষেত্রে পূর্বের 9 দিন হবে, পূর্বের 9 দিন। এই দুইটা প্রশ্নই কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসে, ঠিক আছে? এই সংখ্যাগুলো থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসে। তারপর দেখেন আমরা চলে যাব হচ্ছে বিধি 6-এ, এখানে বলতেছে জাজমেন্ট অন অ্যাডমিশন, স্বীকারোক্তির উপর রায় ঘোষণা। দেখেন মামলার যে কোনো পক্ষ কোনো আদালত আবেদন করতে পারে যেন যতটুকু স্বীকার করা হয়েছে ততটুকুর উপর রায় ঘোষণা করার জন্য। এখন রায় ঘোষণা বা আদেশ দিতে পারবেন, সংযুক্ত পক্ষ আপিল করতে পারবেন। আমি আগেও বলেছি যেখানে যেখানে রায় ঘোষণার কথা বলা আছে সেখানে সেখানে কী হবে, আপিল করা যাবে। তাহলে আদেশ 12-তে, আদেশ 12 বিধি হচ্ছে 6 কিসের কথা বলা আছে, রায় ঘোষণার কথা বলা আছে। আদেশ 10 বিধি হচ্ছে 4 কিসের কথা বলা আছে, রায় ঘোষণা করার কথা বলা আছে, ঠিক আছে? সো এই দুই জায়গায় কি হবে আপনার, আপনি আপিল করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে এই চলে গেল। তাহলে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখেন এই যে আদেশ 15, এই আদেশ 15 সরি আদেশ হচ্ছে 12, এখানে কিন্তু আপনার বিধি হচ্ছে একে বলছে মামলা স্বীকারের কথা, আর 2-এ বলতেছে আপনার ডকুমেন্ট বা দলিল স্বীকারের কথা, আর বিধি 4-এ বলতেছে ফ্যাক্ট বা তথ্য স্বীকারের কথা, ঠিক আছে? তাহলে আপনারা এইগুলো একটু এক জায়গায় সাইডে করে নিজের মতো করে লিখবেন যাতে আপনারা ইজিলি মনে করতে পারেন। তারপর দেখেন আমি আদেশ 13-তে চলে যাব। আদেশ 13-তে চলে যাব। এখানে কয়েকটা ধারা হচ্ছে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র টাইটেলটা একটু ভালো করে পড়বেন। এটা হচ্ছে আপনার, এটাও আপনার 1 স্টার দিতে পারেন, বা আপনার যে যে কথা বলবো আমি ওই ধারা আদেশ বিধিগুলো আপনারা কী করবেন, শুধুমাত্র আদেশ 13 থেকে একটু টাইটেলটা একটু পড়বেন। দেখেন রিজেকশন অফ ইররিলিভেন্ট অর ইন অ্যাডমিশনস ডকুমেন্ট, এটা দরকার নাই, 3 নম্বরটা পড়ার দরকার নাই। তার প্রথম প্রমাণ হিসেবে গৃহীত দলিলের উষ্টা পৃষ্ঠে লিখন, এটাও দরকার নাই। তারপরে চলে যাবেন হচ্ছে কোর্ট মে অর্ডার এনি ডকুমেন্ট টু বি ইম্পাউন্ড। এই যে বিধির 4টে একটু দাগ দিয়ে রাখেন ইংরেজি টাইটেল সহ, ইংরেজি টাইটেলটা একটু বেশি করে পড়বেন, এই বিধির ইংরেজি টাইটেলটা একটু বেশি করে পড়বেন। তাহলে কোর্ট মে অর্ডার এনি ডকুমেন্ট টু বি ইম্পাউন্ড। ইম্পাউন্ড বলতে আপনার কি, যে আদালতের কাছে দলিল দাখিল করা হয়েছে পর্যাপ্ত কারণ থাকলে প্রমাণ। ওটা 4 না, ওটা 8, ওটা 8। হ্যাঁ এটা 8 বিধি 8, ঠিক আছে? বিধি হচ্ছে 8, এটা একটু আপনারা একটু দাগ দিয়ে রাখেন ভালো করে, যেটা হচ্ছে আপনার থাকলে আদালতের কোনো অফিসারের নিকট রাখার নির্দেশ দিতে পারবেন। এটা হচ্ছে ইম্পাউন্ড বলতে আটক বোঝায়, আটক করে রাখা বোঝায়। ইম্পাউন্ড বলতে কি বোঝায়, আটক করে রাখা বোঝায়, কোনো দলিল আটক করে রাখা। এই দলিল আটকের বিধান কত বিধিতে বলা আছে, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে কি উত্তর করবেন, বিধি হচ্ছে 8, হ্যাঁ, আর আদেশ হচ্ছে 13। তারপরে চলে যাবো হচ্ছে রিটার্ন অফ অ্যাডমিটেড ডকুমেন্ট, এটা হচ্ছে 9, এটাও একটু দাগ দিয়ে রাখবেন, ইংরেজি টাইটেলটা একটু ভালো করে পড়বেন। রিটার্ন অফ অ্যাডমিটেড ডকুমেন্টের কথা কততে বলা আছে, আদেশ হচ্ছে 9-এ বলা আছে। তারপর আমি চলে যাব হচ্ছে আপনার কততে, 10-এ চলে যাব। আদেশ 10-এ বলতেছে আপনার আদালতের নিজে নথি বা অন্য আদালতের নথি হতে কাগজপত্র তলব করতে পারবেন। নথি তলবের কথা বলা হচ্ছে আপনার আদেশ কততে, 10-এর কথা বলা হচ্ছে, আদেশ 10-এর কথা বলা হচ্ছে নথি তলব। এই দেওয়ানি কার্যবিধি নথি তলবের কথা কত ধারাতে বা কত বিধিতে বলা আছে, বিধি হচ্ছে 10। তাহলে এইখান থেকে আমি শুধুমাত্র 3টা আপনার বিধি বললাম, এই 3টা বিধিরই কী পড়বেন, শুধুমাত্র টাইটেলটা মনে রাখবেন ইংরেজি সহ,
ইংরেজি টাইটেলটা এখানকার বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে একদম হুবহু ইংরেজি টাইটেলটা উঠায় দিবেন, ইংরেজি টাইটেল উঠায় বলবেন যে কত বিধিতে এই টাইটেলটা আছে বা কত বিধিতে এটা বলা হয়েছে। তারপর আমি চলে যাব হচ্ছে বিচার্য বিষয় গঠন। আদেশ হচ্ছে 14, আদেশ 14, এটা একটু আপনারা কি করবেন 3 স্টার দিয়ে রাখবেন। এখান থেকে আপনার পড়া খুবই কম কিন্তু গুরুত্বপূর্ণ। ফ্রেমিং ইস্যু, ফ্রেমিং অফ ইস্যু, দেখেন বিধি হচ্ছে এক, এখানে হচ্ছে বিচার্য বিষয় গঠন মানে চার্জ গঠন। আপনারা যে ফৌজদারি কার্যবিধিতে আপনারা কি করেন চার্জ গঠন করেন না, আর দেওয়ানি কার্যবিধিতে আপনারা কি করবেন আপনারা বিচার্য বিষয় গঠন করবেন। দেখেন ঘটনা এবং আইনের গুরুত্বপূর্ণ বিষয় এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করবেন, আরেক পক্ষ হচ্ছে অস্বীকার করবেন। এই এক পক্ষ স্বীকার করা বা ঘোষণা করা, আরেক পক্ষ কর্তৃক অস্বীকার করা, এই যে অস্বীকার থেকে যে প্রশ্নগুলো উদ্ভব হয় ওই প্রশ্নগুলো হচ্ছে কি বিচার্য বিষয়। আমরা সাক্ষ্য আইনের সময় খুব সুন্দর করে বলেছিলাম যে বিচার্য বিষয় কাকে বলে। যেমন ধরেন যে উক্ত সম্পত্তি অমুক পাবে কিনা, উক্ত মামলাটা তামাদিদের বাড়িত কিনা, এবং উক্ত সম্পত্তি দখল করেছে কিনা, এখানে কত শতাংশ জমি মানে এই জমিতে প্রবেশ করেছে কিনা। ঠিক আছে, এই ধরনের যতগুলো প্রশ্ন আছে এইগুলো হচ্ছে বিচার্য বিষয় নির্ধারণের প্রশ্ন। তারপর দেখেন দৃঢ়ভাবে ঘোষিত এবং অস্বীকৃত প্রত্যেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এক একটি হচ্ছে আলাদা বিচার্য বিষয়ের সৃষ্টি করে। আপনি ধরেন যে এই বাদী মোট 10টা দাবি করলো, আপনি এই 10টা দাবির মধ্যে আপনি কি করলেন 10টা দাবি হচ্ছে আপনি 8টা দাবি হচ্ছে অস্বীকার করলেন। এই 8টা দাবি থেকে আপনার 8ভাবে আলাদা আলাদা বিচার্য বিষয় গঠন হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি চলে যাব বিচার্য বিষয় হচ্ছে কত প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে তথ্যগত বা ঘটনাগত বিচার্য বিষয়, আরেকটা হচ্ছে আইনগত বিচার্য বিষয়। এখন হচ্ছে তথ্যগত বলতে কি বোঝায়, তথ্যগত বলতে বোঝাচ্ছে আপনাদের দুই আপনার পক্ষগণের মধ্যে যে আপনার ঘটনাগত যে সমস্যা তৈরি হয়েছে। যেমন ধরেন এই বিপ্লব ভাই মুশফিক ভাইয়ের সম্পত্তি হচ্ছে দখল করে নিয়েছে, বিপ্লব ভাই মুশফিক ভাইয়ের সম্পত্তি দখল করে নিয়েছে। যখন দখল করে নিল, এই দখল করে নিলে তখন হচ্ছে কি করেছে, এই কিভাবে দখল করেছে, কবে দখল করেছে, কয় শতাংশ জমি দখল করেছে, এইগুলো হচ্ছে আপনার ঘটনাগত বিচার্য বিষয়। আর আইনগত বিচার্য বিষয় হচ্ছে যে আপনার এই যে আপনার মামলা করেছে, যেমন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে মামলা করেছিল 10 বছর পরে গিয়ে। এখন কথা হচ্ছে দখল উদ্ধারের মামলা করতে হয় 6 মাসের মধ্যে গিয়ে, আর মামলা করেছে 10 বছর পরে গিয়ে। সো এই মামলা তামাদিতে বাড়িত কি না, সো এটা তামাদিতে বাড়িত। সুতরাং সুতরাং এই আইনগত প্রশ্ন। আবার আরেকটা আইনগত আপনার বিচার্য বিষয় হচ্ছে আদালতের এখতিয়ার আছে কিনা, মামলাটা বিচার করার আদালতের এখতিয়ার আছে কিনা। হ্যাঁ, তারপর দেখেন বিচার্য বিষয় প্রমাণের পূর্বে আদালত যে সকল বিষয়গুলো কি করবেন বিবেচনা করবেন। এখানে হচ্ছে আর্জি এবং লিখিত জবাব পাঠ করবেন, পক্ষগণকে পরীক্ষা করবেন, বিচার্য বিষয় প্রণয়ন। তারপরে দেখেন তাহলে কি করবেন, এখানে আর্জি এবং লিখিত জবাব সুন্দর করে পড়বেন। তারপরে পক্ষগণ যদি থাকে উপস্থিত তাদেরকে কি করবেন শুনবেন। তারপর দেখেন বিচার্য বিষয় প্রণয়ন এবং ম্যাটেরিয়াল প্রপোজিশন। দেখেন পক্ষগণের কি বিরোধ তা নির্ধারণ করবে। যে সকল বিচার্য বিষয়ের উপর মামলার সঠিক সিদ্ধান্ত নির্ভর করে তা প্রণয়নে অগ্রসর হবেন। দেখেন মামলার প্রথম শুনানির সময় বা লিখিত বর্ণনা দাখিলের পরে 15 দিনের মধ্যে যেটা পূর্বে হয় তখন আপনার কী করতে হবে বিচার্য বিষয় প্রণয়ন এবং লিপিবদ্ধ করতে হবে। এখন আত্মপক্ষ সমর্থন না করলে বিচার্য বিষয় নির্ধারণ করবেন না। এখন যদি আপনার যদি কোনো পক্ষ যদি আপনার এই বাদীর যে দাবিকৃত যে বিষয়গুলো আছে সেগুলো স্বীকার যদি করে নেয় তাহলে বিচার্য বিষয় প্রণয়নের কোনো প্রয়োজন নাই, তখন রায় ঘোষণা করবে, স্বীকার তো করে এনেছে। এই যে ধরেন দেওয়ানি কার্যবিধিতে যদি বিবাদী স্বীকার করে নেয় তাহলে আদালত কি করেন রায় ঘোষণা করেন। আর ফৌজদারি মামলাতে যদি আসামি যদি স্বীকার করে নেয় অপরাধ তাহলে কি করেন সাজা দিয়ে দেন। তাহলে এই বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে কত দিনের মধ্যে
এই মামলার প্রথম শুনানির সময় অথবা লিখিত বর্ণনা দাখিলের পরে 15 দিনের মধ্যে, লিখিত জবাব দাখিলের 15 দিনের মধ্যে, মানে লিখিত জবাব দাখিল থেকে 15 দিনের মধ্যে। হ্যাঁ, এটা গেল। তারপর দেখেন, শুধু আইনগত বিচার্য বিষয় নিষ্পত্তি করে মামলা নিষ্পত্তি করা হলে সম্ভবত তাহলে তা তথ্যগত বিচার্য বিষয় সহযোগিতা রাখতে হবেন। এখন কথা হচ্ছে দেখেন যে এই বিচার্য বিষয় প্রণয়ন করা মানে হচ্ছে মামলাটা সাক্ষ্য স্টেজে নিয়ে যাওয়া। বিচার্য বিষয় প্রণয়ন করে মামলাটা কি হবে, সাক্ষ্য স্টেজে নিয়ে যাবে। তখন সাক্ষ্য প্রমাণ দিয়ে সেই মামলার সত্যতা প্রমাণ করতে হবে। তারপর দেখেন, এখানে যে সকল বিচার্য বিষয় হতে বিচার্য বিষয় প্রণয়ন করা যায়, এখানে দেখেন পক্ষগণের কোনো উকিল কর্তৃক উত্থাপিত কোনো অভিযোগের ভিত্তিতে আর্জি জবাব প্রশ্নমালার মাধ্যমে উপস্থাপিত অভিযোগ এবং দলিল সমূহের বিষয়বস্তুর ভিত্তিতে কি করা যাবে, আপনার এই বিচার্য বিষয় প্রণয়ন করা যায়। এটা হচ্ছে আপনার বিধি 3-এ বলতেছে। আমরা বিধি 4-এ চলে যাব। বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী বা দলিল পরীক্ষা করতে পারবেন। এটা আমরা আগে বলে আসি, এটা 4-এ বলা আছে। এখন বিচার্য বিষয় কতদিনের মধ্যে কি করতে হবে, গঠন করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম শুনানির মামলার প্রথম শুনানির সময় অথবা লিখিত জবাব দাখিলের পরে 15 দিনের মধ্যে। 15 দিন। তারপর দেখেন, বিচার্য বিষয় সংশোধন এবং কাটার ক্ষমতা, এটা হচ্ছে বলা আছে আপনার কততে, বিধি 5-এ বলা আছে। ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় আদালত বিচার্য বিষয় সংশোধন কিংবা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারেন বা কর্তন করতে পারবেন। ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কর্তন করতে পারবেন। এই যে ডিগ্রি প্রদানের পূর্বে বিচার্য বিষয় কর্তন করা যায়, এই যে ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময়, এর নিচে একটা দাগ দেন। এইখান থেকে একটা প্রশ্ন আমার হবেই। এই যে ডিগ্রি প্রদানের পূর্বে, চার্জ গঠনের পূর্বে, মানে বিচার্য বিষয় গঠনের পূর্বে, মামলার প্রথম শুনানির সময়, এইখান থেকে মিনিমাম আপনারা 2টা প্রশ্ন কমন পাবেনই। সো এই যে এই শব্দগুলো যে যে জায়গা আছে, সেই জায়গাগুলো আপনারা একটু সুন্দর করে মার্ক করে একটু বেশি বেশি করে পড়বেন। তাহলে আপনার ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কি করা যায়, কর্তন করা যায়। দেখেন, ভ্রান্তভাবে বা ভুলভাবে গঠিত হয় এবং ভুলভাবে পরিবর্তিত হয়, তাহলে সেটা কি করা যাবে, কর্তন করা যাবে। তারপরে সাথে চলে যান বিধি। এখানে সরল বিশ্বাসের চুক্তি সম্পাদিত হয়েছিল বলে আদালত সন্তুষ্ট হলে রায় ঘোষণা করতে পারবেন। পক্ষগণ বিচার্য বিষয় চুক্তিতে উল্লেখিত হলে বা উত্থাপিত হলে আদালত সন্তুষ্ট হলে বা সৎ বিশ্বাস করলে এমন বিচার্য বিষয়ে রায় ঘোষণা করতে পারবেন। বিধি 8-এ চলে যান। এখানে হচ্ছে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ, এটা হচ্ছে আপনার বিচার্য বিষয় পূরণের তারিখ হতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির জন্য তারিখ নির্ধারণ করবেন। এই যে 120 দিন, আরও হচ্ছে আপনার এই লিখিত জবাব দাখিলের 15 দিন, এই 2টার নিচে দাগ দেন। এই যে আপনার এই আদেশ 14 থেকে যে যে বিষয়গুলো আমি বললাম, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর আদেশ 14টা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিখিততে যাই হোক বা না হোক, কিন্তু এই এমসিকিউর জন্য 14টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার দিতে বলছি আপনাদের, ঠিক আছে? তাহলে আপনাদের আমি আজকের ক্লাসটা এই আদেশ 14 পর্যন্তই সমাপ্ত করব। তারপরে কি আমি পরবর্তী ক্লাস নিব হয়তো আপনাদের আগামী শুক্রবারে। আর এখানে যারা আছেন, এই যে আপনাদের এই বিপ্লব ভাই, হাসান আলী ভাই, মুশফিক ভাই, সৈকত ভাই, আপনারা ওই ফৌজদারি কার্যবিধির ক্লাস হয়তো আপনাদের অ্যাক্টিভনেসের উপর আমি কালকে নিতে পারি। সুতরাং আপনারা যদি কালকে ফৌজদারি ক্লাস করতে চান, তাহলে আপনারা আমাকে নক করবেন বা করবেন। আমি ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ ব্যাচ আছে, ওইখানে আমি ফৌজদারি ক্লাসটা কালকে নিব, ঠিক আছে? আর বিপ্লব ভাই, আপনি আমাকে একটু নক দেন, আপনাকে আমি বলেছিলাম, আপনি আমাকে একটু নক দেন। হ্যাঁ, আর ফৌজদারি কার্যবিধির ক্লাসটা আপনি করেন, ঠিক আছে? আর আমি এই সবগুলো শেষ করার পরে প্রত্যেকটা আমি আবার এই প্রথম থেকে আমি আবার একবার করে ক্লাস নিব, ঠিক আছে? যেহেতু আমরা আশা করতেছি একটু সময় পাবো,
সুতরাং আমি ক্লাস নিব। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন আমাদের।